Okay, so let us start ferromagnetism. Okay, ferromagnetism is quite similar to paramagnetism in one aspect, and there is a distinction between the two in the other aspect. Aspect gulo ki dekha jay? In ferromagnetic material, electronic cells are incompletely filled. Clear? Okay, just like the paramagnetic materials. Ferromagnetic material ও প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতোই ইলেকট্রনিক শেলগুলো ইনকমপ্লিটলি ফিল্ড। ক্লিয়ার? তাহলে ঠিক প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালেও ঠিক সেরকমই ব্যাপার হবে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যাটমস গুলোও কি করবে? একটা ইন্ট্রিনসিক ডাইপোল মোমেন্ট পজেস করবে, রাইট? ক্লিয়ার? ইলেকট্রনিক শেলগুলো যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালেও ইনকমপ্লিটলি ফিল্ড, তার জন্য কি হবে? ওই যে ইনকমপ্লিটলি ফিল্ড থাকার জন্য, ইনকমপ্লিটলি ফিল্ড শেলের জন্য যে আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিন, সেই কারণে আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিনটা থাকার জন্য অ্যাটমস গুলো কি করবে? ইন্ট্রিনসিক একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করবে। ক্লিয়ার? তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস টু, সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কি করে? contain intrinsic or permanent, whatever you say, atomic dipoles. Clear? মানে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যেরকম ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস থাকে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোল থাকে ডিউ টু দ্য ইনকমপ্লিটলি ফিল্ড ইলেকট্রনিক শেলস অর দ্য আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন। ঠিক আছে? অর দ্য স্পিন অফ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন, তার জন্য ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস থাকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে। ক্লিয়ার? এইটা হচ্ছে দ্য সিমিলারিটি বিটুইন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্ড প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। নাও উই কাম টু দ্য ডিস্টিংগুইশিং ফিচার। ক্লিয়ার? There is a very strong interaction force between the neighboring atomic dipoles in ferromagnetic material. Clear? Okay, so in ferromagnetic materials there is a very strong interaction force between neighboring atomic dipoles. Clear? Okay, তাহলে এইটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা ডিস্টিংগুইশিং ফিচার যে নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে একটা খুব স্ট্রং ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে, যে ফোর্সটাকে বলে Heisenberg's exchange interaction. Clear? Okay, fine. তাহলে এই যে ইন্টারঅ্যাকশন ফোর্সটা বিটুইন নেইবারিং অ্যাটমিক ডাইপোলস, সেইটা ইজ অফ কোয়ান্টাম মেকানিক্যাল নেচার। ওকে, উইল নট গো ইনটু দ্য ডিপার টু দ্য প্রপার্টি অফ দিস ইন্টারঅ্যাকশন ফোর্স। আমরা ইনফরমেটিভ এইটুকু শিখব যে নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে একটা খুব স্ট্রং ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আইদার এই নেইবারিং ডাইপোল গুলোর মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে না, অর কখনো কখনো খুব স্মল ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে নেইবারিং অ্যাটমিক ডাইপোল গুলোর মধ্যে। যেমন প্যারাম্যাগনেটিক গ্যাসের ক্ষেত্রে নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকে না। প্যারাম্যাগনেটিক সলিডস এন্ড লিকুইডস এর ক্ষেত্রে নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে একটা মডারেট ইন্টারঅ্যাকশন ফোর্স থাকে, বাট সেই ইন্টারঅ্যাকশন ফোর্সটা becomes very strong in the case of a ferromagnetic material. Clear? So this is the distinguishing feature between paramagnetic and ferromagnetic material. Clear? Okay, প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে ইন্টারঅ্যাকশন ফোর্সটা আইদার নেই, গ্যাসের ক্ষেত্রে, লিকুইড বা সলিডের ক্ষেত্রে আছে, সেটা মডারেট। বাট ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলোর মধ্যে
ইন্টারঅ্যাকশন ফোর্সটা ভেরি স্ট্রং, এটাকে বলা হয় হচ্ছে নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন। Clear? Okay, so this neighboring dipole interaction, which is very strong, is the distinguishing feature of ferromagnetic materials. Clear? Okay, এইটার কারণে কি হয় দেখা যাক। এইটার কারণে অ্যাকচুয়ালি এই ইন্টারঅ্যাকশন ফোর্সটা থাকার জন্য বিটুইন নেইবারিং অ্যাটমিক ডাইপোলস, এই ইন্টারঅ্যাকশন ফোর্সটা থাকার জন্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে কি হয়, দ্য নেইবারিং অ্যাটমিক ডাইপোলস tend to align parallel to each other. Clear? এই ইন্টারঅ্যাকশন ফোর্সটার জন্য নেইবারিং অ্যাটমিক ডাইপোলস গুলো কি হয়, they tend to align parallel to each other. Clear? Okay, এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা একটা ফিগার ড্র করে একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেন আর একটা প্যারাম্যাগনেটিক স্পেসিমেনের ফিগার ড্র করে এই জিনিসটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। ধর আমি প্রথমে একটা ফেরোম্যাগনেটিক একটা প্যারাম্যাগনেটিক স্পেসিমেনে ধর ফিগার আঁকছি। প্যারাম্যাগনেটিক স্পেসিমেনটা কি রকম হয়, ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, কোন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশন ছাড়া কি রকম হয় স্পেসিমেন দুটো আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি। প্যারাম্যাগনেটিক স্পেসিমেনে, দিস ইজ প্যারাম্যাগনেটিক স্পেসিমেন, সেখানে অ্যাটমিক ডাইপোল গুলো কি রকম থাকে, থার্মাল অ্যাজিটেশনের জন্য র্যান্ডমলি ওরিয়েন্টেড। ক্লিয়ার? ওকে, র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। ফাইন, দিস ইজ আ প্যারাম্যাগনেটিক স্পেসিমেন। ক্লিয়ার? থার্মাল অ্যাজিটেশনের জন্য ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাটমিক ডাইপোলস আর র্যান্ডমলি ওরিয়েন্টেড। ক্লিয়ার? এদের মধ্যে নিয়ারেস্ট যে নেইবারিং ডাইপোল গুলো আছে তাদের মধ্যে আইদার ইন্টারঅ্যাকশন নেই ইন দ্য কেস অফ আ প্যারাম্যাগনেটিক গ্যাস, অথবা যদি কোনো ইন্টারঅ্যাকশন থেকে থাকে সেটাও খুব উইক in the case of paramagnetic solids and liquids. But ferromagnetic specimen টা কেমন হয় এবার আমরা দেখি, in the absence of external magnetic field. Clear? সেখানে একটা জিনিস হয়, ধর ক্লিয়ার, দেখ জিনিসটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা আমি ড্র করলাম। এখানে কি হয়েছে দেখ, ফেরোম্যাগনেটিক স্পেসিমেনে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অলসো নিয়ারেস্ট যে নেইবারিং ডাইপোল অ্যাটমিক ডাইপোলস গুলো রয়েছে তাদের মধ্যে এত স্ট্রং একটা ইন্টারঅ্যাকশন ফোর্স রয়েছে, সেই ইন্টারঅ্যাকশন ফোর্সটার জন্য দে টেন্ড টু অ্যালাইন প্যারালাল টু ইচ আদার। ক্লিয়ার? ওকে, দেখ এইখানে এরা প্যারালাল টু ইচ আদার, এখানে এরা প্যারালাল টু ইচ আদার, এখানে এরা প্যারালাল, এখানে এরা প্যারালাল, এইভাবে পুরো জিনিসটা থাকে। তাহলে তুই এই ফিগারটা দেখেই বুঝতে পারছিস একটা প্যারাম্যাগনেটিক স্পেসিমেন আর একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে ডিফারেন্সটা। ক্লিয়ার? ওকে, এখানে নিয়ারেস্ট নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন নেই, আর থাকলেও খুব উইক। এইখানে নিয়ারেস্ট নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন ভেরি স্ট্রং and they tend to, the neighboring dipoles tend to align parallel to each other. Clear? Fine. So এইখান থেকে আমরা ডেমনস্ট্রেশনটা থেকে বুঝতে পারলাম যে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড একটা প্যারাম্যাগনেটিক স্পেসিমেন দেখতে কেমন, একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেন দেখতে কেমন। ক্লিয়ার? ওকে, বাট এদের মধ্যে সিমিলারিটিটা কোন জায়গায়, যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যেও অ্যাটমিক ডাইপোলস এর প্রেজেন্স রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে, আবার ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রেও ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস এর কি এক্সিস্টেন্স রয়েছে। দিস ইজ দ্য সিমিলারিটি। ওকে, বাট নিয়ারেস্ট নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন ইজ দ্য ডিস্টিংশন। ক্লিয়ার? ওকে, এইবারে দেখ একটা জিনিস বলছি, সেটা হচ্ছে গিয়ে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস এর ক্ষেত্রে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস এর ক্ষেত্রে এই যে দেখ এখানে দেখ এই যে প্যারালালি অ্যালাইন্ড যে তোর ডাইপোলস অ্যাটমিক ডাইপোলস গুলো রয়েছে, দে ফর্ম আ গ্রুপ। ক্লিয়ার? ওকে, দেখ এটা একটা গ্রুপ, আমি এরকম একটা গ্রুপ ভাবতে পারি, আবার এরকম একটা গ্রুপ ভাবতে পারি, আবার এরকম একটা গ্রুপ ভাবতে পারি। ক্লিয়ার? এরকম একটা গ্রুপ ভাবতে পারি, এরকম চারটে গ্রুপ ভাবতে পারছি না? ক্লিয়ার?
okay, that this group of parallelly aligned atomic dipoles, this group of parallelly aligned atomic dipoles is called domain, is called domain, okay, or ferromagnetic domains. Clear? এই যে একটা group of that consists of parallelly aligned atomic dipoles due to the neighboring dipole interaction force. Clear? Neighboring dipole interaction force এর জন্য এই যে একটা গ্রুপে parallelly aligned atomic dipoles পাচ্ছি, এই প্রত্যেকটা গ্রুপকে বলা হয় হচ্ছে ডোমেইন, ফেরোম্যাগনেটিক ডোমেইন। তার মানে আমি বলতে পারি যে একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেন is a collection of many number of numerous domains. A ferromagnetic specimen is a collection of numerous domains. একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে অনেক সংখ্যক এরকম ডোমেইনস থাকে, এই ডোমেইনস গুলোর কালেকশন হচ্ছে কি একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেন। ক্লিয়ার? তাহলে ferromagnetic specimen is nothing but a collection of ferromagnetic domains. Fine? Clear? Okay, তাহলে এখানে একটা জিনিস দেখ বলবার আছে যেটা, তাহলে ডোমেইনস এর আমি এক কথায় বলতে পারি এই ডোমেইনস গুলোর এক্সিস্টেন্স হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডিস্টিংগুইশিং ফিচার, যেটা আমরা কিন্তু প্যারাম্যাগনেটিজমে দেখিনি। ক্লিয়ার? ওকে, the existence of these ferromagnetic domains are the distinguishing feature. ওকে, ফাইন। এবারে একটা জিনিস দেখ এটা চেষ্টা কর বোঝার যে প্রত্যেকটা ডোমেইনের মধ্যে যে প্যারালালি অ্যালাইনড অ্যাটমিক ডাইপোলস গুলো রয়েছে, তার মানে একটা ডোমেইন, আমি ইফ আই কনসিডার আ ডোমেইন, সেই ডোমেইনটার কি ডাইপোল একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে, একটা ডোমেইন একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে। ক্লিয়ার? ওকে, এবার সেই ডোমেইনটা যেহেতু সমস্ত কটা অ্যাটমিক ডাইপোলই একই দিকে অ্যালাইনড রয়েছে, প্যারালাল অ্যালাইনড রয়েছে, তার মানে সেই ডিরেকশনে একটা নেট ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি পজেস করবে ডোমেইনটা। ক্লিয়ার? আর এই ডোমেইনের মধ্যে কোনো একটা ডোমেইনের মধ্যে আর কোনো ডাইপোলই নেই যেটা এইগুলোর সঙ্গে প্যারালাল না, তার মানে একটা ডোমেইনের মধ্যে সমস্ত ডাইপোলগুলোই প্যারালাল হয়ে গেছে একটা দিকে। ক্লিয়ার? একটা ডিরেকশনে, তার মানে সেই ডিরেকশনে যে ডাইপোল মোমেন্টটা ডোমেইনটা পজেস করছে তার থেকে বেশি আর ডাইপোল মোমেন্টের ভ্যালু হতে পারে না, কারণ সমস্ত ডাইপোল গুলোই একই দিকে অ্যালাইন হয়ে গেছে, আর কোনো ডাইপোল বাকি নেই যে অ্যালাইন হওয়া বাকি আছে, মানে আর কোনো ডাইপোল নেই যে অ্যালাইন হওয়া বাকি আছে। তার মানে কি ওই ডিরেকশনে ডাইপোল মোমেন্টের যে নেট ভ্যালুটা সেটা কি ম্যাক্সিমাম একটা ভ্যালুতে পৌঁছে গেছে, স্যাচুরেশন ভ্যালুতে পৌঁছে গেছে। ডাইপোল মোমেন্টের ভ্যালু ফর দ্যাট ডোমেইন ক্যানট ইনক্রিজ মোর দ্যান দ্যাট ইন দ্যাট ডিরেকশন। Clear? Okay, so I can tell that domains are magnetized to saturation, okay, even in the absence of external magnetic field. Clear? Okay, I bolte pari each domain is saturated, each domain is magnetized to saturation even in the absence of external magnetizing field. Clear? Okay, so each domain is magnetized to saturation even in the absence of external magnetizing field. Clear? External magnetizing field এর absence এও এক প্রত্যেকটা ডোমেইন they are magnetized to saturation, মানে কোন একটা ডোমেইনে ওই পার্টিকুলার ডিরেকশন যেদিকে সব ডাইপোল গুলো প্যারালালি অ্যালাইনড হয়ে গেছে সেই ডিরেকশনে আর কোন ডাইপোল ওই ডোমেইনে বাকি নেই সেই দিকে অ্যালাইন হওয়ার। তার মানে কি নেট ডাইপোল মোমেন্টের ভ্যালু ওই ডিরেকশনে ম্যাক্সিমাম হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে, আর তো কেউ নেই যে ওই ডিরেকশনে ডাইপোল মোমেন্ট দেবে, তার মানে স্যাচুরেট করে গেছে। ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি যে
একটা ডোমেইনের জন্য কোনো একটা ডিরেকশনে, ডোমেইনটা যে ডিরেকশনে পয়েন্ট করছে সেই ডিরেকশনে the domain is magnetized to saturation even in the absence of external magnetic field. এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তার কারণ because of the neighboring dipole, the very strong neighboring dipole interaction, okay, or Heisenberg exchange interaction. তার জন্যই এই ঘটনাটা ঘটছে। ক্লিয়ার? ওকে, সো আমি যেটা দেখলাম, আমি এই জায়গা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে কি থাকে? ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস থাকে বিকজ অফ দ্য ইনকমপ্লিটলি ফিল্ড শেলস or the spin of the unpaired electron। আবার ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে কি থাকে? নেইবারিং ভেরি স্ট্রং নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন থাকে। সেই নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশনের জন্য কি হয়? atomic dipoles গুলো, neighboring atomic dipoles গুলো, they tend to align parallel to themselves, okay, so a group of parallelly aligned atomic dipoles is called a domain. So there is a existence of ferromagnetic domain in a ferromagnetic specimen, okay. Any ferromagnetic specimen is a collection of lots and lots of ferromagnetic domains, okay, and each domain is magnetized to saturation even in the absence of external magnetizing field. Clear? Okay, fine. এইবার আমরা ধর বলছি, okay, now suppose we want to calculate the magnetic susceptibility of a ferromagnetic material, okay. ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ঠিক যেরকম আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল আর ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করেছিলাম ল্যাঞ্জেভিন থিওরি অফ ডায়াম্যাগনেটিজম আর ল্যাঞ্জেভিন থিওরি অফ প্যারাম্যাগনেটিজম থেকে, ঠিক সেরকম ভাবে আমরা যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম আছে। আমরা ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি কিন্তু ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করতে পারি না ফর ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? কেন পারি না? তার কারণ হচ্ছে, তুই চিন্তা করে দেখ, আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করেছিলাম ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? ল্যাঞ্জেভিন থিওরি অফ প্যারাম্যাগনেটিজমে আমরা ইউজ করেছিলাম ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। সেখানে ইম্পর্টেন্ট যে কথাটা ছিল, ওই স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করার সময় আমরা যে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে নেইবারিং অ্যাটমিক ডাইপোলগুলোর মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন নেই অর নেগলিজিবল ইন্টারঅ্যাকশন আছে। ক্লিয়ার? বাট তাই জন্যই একমাত্র স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করা গেছিল। ক্লিয়ার? ওটাই হচ্ছে the statistical formalism is done on the basis of that assumption. But এখানে আমাদের neighboring atomic dipole গুলোর মধ্যে interaction is very high। তার মানে একটা ডাইপোলের উপর আরেকটা ডাইপোলের একটা কি আছে? ইনফ্লুয়েন্স রয়েছে। They are not mutually exclusive and their probability of orientation is not mutually exclusive। একজনের উপরে আরেকজনের ডিপেন্ডেন্স রয়েছে, তখন কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করতে পারবো না, দ্যাট উইল ফেল। তাহলে আমরা কখনোই একটা ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল মডেল ফর ক্যালকুলেটিং দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ফর ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কিছুতেই আমরা সেট আপ করতে পারবো না। ক্লিয়ার? বাট স্টিল আমরা চাই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করতে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের। সেটা করবার জন্য আমাদের কাছে কি উপায় পড়ে আছে? যখন ম্যাথমেটিক্স আমাদের অ্যালাউ করছে না এটা করতে, তখন আমাদের কাছে একমাত্র উপায় হচ্ছে এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল নেব, সেই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাকে the ferromagnetic material will be subjected to an external magnetizing field H। ক্লিয়ার? ওকে, তাহলে তারপরে আমরা কি দেখব? এক্সপেরিমেন্ট থেকে একটা এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড H দেব। ক্লিয়ার? the ferromagnetic material will be subjected to an external magnetizing field H, আর আমরা ferromagnetic মেটেরিয়ালটার ম্যাগনেটাইজেশন M কে ক্যালকুলেট এক্সপেরিমেন্ট থেকে বার করব। ক্লিয়ার?
ফাইনালি আমরা কি করব, m ভার্সেস h একটা কার্ভ ড্র করব। ক্লিয়ার? ওকে, তারপরে m ভার্সেস h একটা কার্ভ ড্র করে আমরা কি করব, সেই গ্রাফ থেকে আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বার করতে পারবো। ক্লিয়ার? ওকে, আমরা জানি যে কাই ইকুয়ালস টু ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই m ইকুয়ালস টু কি m বাই h। ক্লিয়ার? ওকে, তার মানে কোন একটা ভ্যালু অফ h এর জন্য আমি যদি m ক্যালকুলেট করতে পারি তাহলে m বাই h ইজ কাই m ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এইভাবে আমরা এক্সপেরিমেন্ট থেকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা বার করব, কারণ ম্যাথমেটিক্যালি অ্যানালিটিক্যালি আমরা কাই এম এর ভ্যালুটা বার করতে পারছি না। ওকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তাই জন্য আমাদের কাছে এক্সপেরিমেন্ট ছাড়া আর কোনো অপশন নেই। ক্লিয়ার? তাহলে কি করব আমরা, একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল উইল বি সাবজেক্টেড টু অ্যান এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড H and the magnetization vector m will be calculated from the experiment। তারপরে আমি m আর h এর একটা ডেটা নেব, m ভার্সেস h একটা ডেটা নেব, সেই ডেটাটা কি করব, গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করার পরে আমরা যে কোনো একটা পয়েন্টে, গ্রাফে প্লট করা মানে কি, যে কোনো একটা পয়েন্টে h এর করসপন্ডিং একটা ভ্যালু অফ m আসবে। ক্লিয়ার? একটা ভ্যালু অফ h এর করসপন্ডিং একটা ভ্যালু অফ m আসবে গ্রাফে, তাহলে সেই m বাই h করলে সেই পয়েন্টে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই m এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তার মানে আমরা পুরো জিনিসটা করব থ্রু এক্সপেরিমেন্ট, এছাড়া আমাদের কোনো উপায় নেই। ক্লিয়ার? ওকে, ফাইন। এইবার যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি, আমরা যখন m ভার্সেস h এই গ্রাফটা প্লট করি এক্সপেরিমেন্টাল ডেটা এক্সপেরিমেন্ট করে, মানে একটা কিছুই না, এক্সপেরিমেন্টটা কি, একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেনকে একটা এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডের মধ্যে সাবজেক্ট করে, মানে রেখে প্লেস করে আমরা ম্যাগনেটাইজেশন ভেক্টরের ভ্যালুটা ক্যালকুলেট করতে থাকি। ক্লিয়ার? মানে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে আমরা চেঞ্জ করে করে, তার ভ্যালুটাকে চেঞ্জ করে করে আমরা ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে থাকি ফ্রম এক্সপেরিমেন্ট। তারপর জাস্ট গ্রাফটা প্লট করি। ক্লিয়ার? সেই গ্রাফটা প্লট করলে গ্রাফটা দেখতে কেমন হয় সেটা একবার বলার চেষ্টা করি। দেখ গ্রাফটা কেমন দেখতে হয়। ক্লিয়ার? তাহলে this is the graph. Okay, this is the m versus h curve. Fine. Okay, this is the m versus h curve. Okay, this is known as, তার একটু ভালো করে আঁকি, this is known as the hysteresis loop. This m versus h curve is known as the hysteresis loop. Okay, the m versus h curve is known as the hysteresis loop. Okay, তার মানে একটা ফেরোম্যাগনেটিক স্পেসিমেন একটা হিস্টেরেসিস ফেনোমেনাকে কি করে, এক্সিবিট করে, হিস্টেরেসিস লুপকে এক্সিবিট করে। এই কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট থেকেই আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটাকে ক্যালকুলেট করবার চেষ্টা করব, ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? ওকে, এখান থেকে যে খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলে আমি নেক্সট পোরশনটা বলবো, সেটা হচ্ছে এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে m ভার্সেস h রিলেশনটা এখানে নন লিনিয়ার। m versus h relation is non-linear. Clear? Okay, m versus h relation টা এখানে non-linear, কিন্তু this is a very distinguishing feature of a ferromagnetic material from that of diamagnetic and paramagnetic material. Diamagnetic আর paramagnetic material এর ক্ষেত্রে m versus h relation কিন্তু non-linear নয়।
সেখানে রিলেশনটা কিন্তু লিনিয়ার। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে সবসময় লিনিয়ার, প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে একটা পার্টিকুলার টেম্পারেচার লিনিয়ার। ওকে, বাট ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে এম ভার্সেস এইচ রিলেশনটা নন লিনিয়ার। ক্লিয়ার? ইমিডিয়েটলি এই বক্তব্যটা থেকে পরের যে আমার বক্তব্যটা, স্টেটমেন্টটা, সেটা ক্লিয়ার হয়ে যায় যে তার মানে কাই এম মানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি depends on the external magnetizing field. ক্লিয়ার? ওকে, কেন? তুই চিন্তা করে দেখ, এটা একটা নন লিনিয়ার তো রিলেশনটা, তার মানে প্রত্যেকটা পয়েন্টে m বাই h এর ভ্যালুটা আলাদা আলাদা হবে না? m বাই h এর ভ্যালুটা একমাত্র প্রত্যেকটা পয়েন্টে সেম হতে পারে কখন? যখন এটা লিনিয়ার রিলেশনশিপ m আর h এর। m আর h এর যদি রিলেশনটা এরকম স্ট্রেট লাইন হয়, তাহলে কি স্ট্রেট লাইনের স্লোপটা সবসময় একরকম? m বাই h মানে কি? স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তার মানে স্ট্রেট লাইনের জন্য সব পয়েন্টে স্লোপটা সেম, তাহলে কি হবে? কাই m তখন কনস্ট্যান্ট। ওকে, কিন্তু নন লিনিয়ার রিলেশনশিপ হলে কি হবে? প্রত্যেকটা পয়েন্টে m বাই h মানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আলাদা হয়ে যাবে, তার মানে কাই m এর ভ্যালুটা চেঞ্জ করে যাবে। ক্লিয়ার? তার মানে এইখানে প্রত্যেকটা পয়েন্টে মানে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড h এর যে কোনো ভ্যালুর জন্যই কাই m টা কনস্ট্যান্ট ফর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্ড প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল এট আ পার্টিকুলার টেম্পারেচার। ক্লিয়ার? কাই m এর ভ্যালুটা প্রত্যেকটা পয়েন্টেই কনস্ট্যান্ট, মানে h এর যে কোনো ভ্যালুর জন্যই কনস্ট্যান্ট। সো কাই m ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড ফর ডায়াম্যাগনেটিক এন্ড প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যাদের জন্য mh রিলেশনটা লিনিয়ার। ক্লিয়ার? বাট ফর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল m ভার্সেস h রিলেশন ইজ নন লিনিয়ার, তার মানে প্রত্যেকটা পয়েন্টে কাই m এর ভ্যালু চেঞ্জ করে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট at any point on the MH curve is changing because MH curve is non-linear for a ferromagnetic material. তার মানে প্রত্যেকটা পয়েন্টে ferromagnetic material এর chi m মানে আমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি চেঞ্জ করে যাচ্ছে। দ্যাট ফলোস যে প্রত্যেকটা পয়েন্ট মানে কি এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডের আলাদা আলাদা ভ্যালু, তার মানে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডের আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু। তার মানে কাই m ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ডিপেন্ডস অন h এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড। এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা ডিস্টিংগুইশিং প্রপার্টি। ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কাই m ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ h external magnetizing field. Why? Because MH relation is linear for diamagnetic and paramagnetic material. But for ferromagnetic material, MH relation is non-linear. So chi m magnetic susceptibility depends on the external magnetizing field H. Clear? Okay. This is a very distinguishing feature. Okay. ফাইন, তাহলে বোঝা গেল যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিকের থেকে অনেকটা কনসেপ্ট আলাদা হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটাই কারণে, বিকজ অফ দ্য নেইবারিং ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্স, আ ভেরি স্ট্রং নেইবারিং অ্যাটমিক ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্স। শুধু এই কারণের জন্য ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিকের থেকে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এতটা আলাদা। ক্লিয়ার? ওকে, ফাইন। নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এই যে হিস্টেরেসিস লুপটা তো আমরা আমাদের পাওয়া হয়ে গেল, m ভার্সেস h কার্ভটা আমরা পেয়ে গেলাম m ভার্সেস h কার্ভ এক্সপেরিমেন্ট থেকে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা ফর আ গিভেন ভ্যালু অফ এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড সেটাও নয় আমরা ক্যালকুলেট করে ফেললাম এই কার্ভটা থেকে। ক্লিয়ার? হিস্টেরেসিস লুপ বাই কার্ভটা থেকে। ক্লিয়ার? বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কার্ভটাকে আমরা এখনো এক্সপ্লেন করলাম না, এই কার্ভটাকে এবার আমরা এক্সপ্লেন করব। ওকে, এক্সপ্লানেশন অফ দিস হিস্টেরেসিস লুপ, explaining
hysteresis using explaining hysteresis, okay, using the domain theory. Okay, explaining hysteresis using the domain theory. Okay, domain theory মানে কি? We have already learned the concept of ferromagnetic domains. সেই ডোমেইনের কনসেপ্টের উপর বেস করে আমরা এবারে এই হিস্টেরেসিস লুপটা, এই হিস্টেরেসিস ফেনোমেনাটাকে এক্সপ্লেন করব, which is a very distinguishing feature of, which is a very special feature of ferromagnetic material. Clear? Okay. Okay. Now let's start the explanation of the hysteresis loop. Clear? That first of all, at point A, at point O, sorry, clear, origin, ঠিক আছে, অরিজিনে কি আছে, h equals to 0, m equals to 0, clear? Okay, তার মানেটা কি, তার মানে হচ্ছে যখন এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটা 0 তখন ম্যাগনেটাইজেশনটাও 0, মানে in the absence of external magnetizing field the ferromagnetic specimen is unmagnetized. Clear? Okay, which is quite expected. এটা কেন হয়, with that actually the domains actually are randomly oriented. Clear? Okay, the domains are randomly oriented. Clear? Domains গুলো randomly oriented থাকার জন্য কি হয়, the directions of the dipole moments possessed by the direction of the intrinsic dipole moments possessed by the domains are also randomly directed. Clear? Okay, so the dipole moments, the intrinsic dipole moments rather, possessed by the domains are randomly directed. Okay, so when averaged over a macroscopic region, so when averaged over a macroscopic region, the net dipole moment induced is 0. Clear? Okay, তাই জন্যই the magnetization of the, there is no net magnetization of the ferromagnetic specimen. Clear? Okay, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে ধর একটা ferromagnetic specimen আছে, সেই ferromagnetic specimenটার মধ্যে ডোমেইনস গুলো কি রকম, ধর এই ডোমেইনস গুলো এইদিকে ডিরেক্টেড, ক্লিয়ার, এই ডোমেইনস গুলো এইদিকে ডিরেক্টেড, ওকে, এই ডোমেইনস গুলো এইদিকে ডিরেক্টেড, এই ডোমেইনস গুলো এইদিকে ডিরেক্টেড, ক্লিয়ার। তার মানে যেহেতু র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে ডোমেইনস গুলো, সেহেতু when averaged over a macroscopic region the net induced dipole moment is 0. Clear? The intrinsic dipole moments possessed by the domains are randomly directed, so when averaged over a macroscopic region of the ferromagnetic specimen the net magnetization is 0. তাই জন্য in the absence of a external magnetizing field the ferromagnetic specimen is unmagnetized. এর কোনো ম্যাগনেটাইজেশন নেই, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে নেট ম্যাগনেটাইজেশনটা, অ্যাভারেজ ম্যাগনেটাইজেশনটা 0। তার মানেটা কি, নিশ্চয়ই সেই ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা উইল নট বিহেভ অ্যাজ আ ম্যাগনেট, উই ক্যানট, ওর নেট যদি কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যদি পজেস না করে তাহলে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারে না নিজে। ক্লিয়ার? তার মানে ইট ইজ নট আ ম্যাগনেট, তার মানে it is not magnetized in the absence of an external magnetizing field. Clear? So it is quite clear. Okay, তার মানে
when H is 0, M is 0. This is quite clear from the domain theory. Fine? Okay. Now, follow number 2, follow the OA path. Clear? The O to A path. Okay? O to A, এই পাথে কি হচ্ছে, এই O থেকে শুরু করে এই A path. Clear? O to A, এই পাথে কি হচ্ছে, M increases with increasing H. Clear? Okay? তার মানে এই OA পাথে কি হচ্ছে, এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটা আমি যত ইনক্রিজ করছি, ম্যাগনেট তত the ferromagnetic specimen is getting magnetized. তাই ম্যাগনেটাইজেশন রেটটা ইনক্রিজ করছে with increasing H. Clear? Which is quite expected. এটা দুটো ওয়েতে হয়. ওকে? ম্যাগনেটাইজেশন occurs in two ways. One is called, the number A is called the domain wall or the block wall expansion, block wall displacement. Clear? And number 2 is domain rotation. ম্যাগনেটাইজেশনটা দুটো ওয়েতে হয়. একটা হচ্ছে ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট বা ব্লক ওয়াল ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ডোমেইন রোটেশন. ক্লিয়ার? জিনিসটা কি একবার দেখা যাক. দেখ, what is the, first of all, what is a domain wall? So at first we shall discuss the domain wall displacement. Now what is a domain wall? Clear? That আমরা যদি দুটো ডোমেইন, that boundary between the two domains is called the domain wall or block wall. Clear? ধর আমার কাছে এরকম একটা ডোমেইন আছে আর ধর এরকম একটা ডোমেইন আছে. ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই দুটো ডোমেইনের যে কমন বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকে বলা হয় ডোমেইন ওয়াল অর ব্লক ওয়াল. ক্লিয়ার? নাও হোয়াট ইজ ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট? ক্লিয়ার? ধর আমার কাছে এরকম তিনটে ডোমেইন আছে, সাপোজ ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে. এই একটা ডোমেইন, এই একটা ডোমেইন আর এই একটা ডোমেইন, তিনটে ডোমেইন আছে. ক্লিয়ার? ওকে. এবারে তুই ধর একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড B or H, whatever you say, একটা ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করলি. ক্লিয়ার? তাহলে যেই ম্যাগনেটাইজিং ফিল্ডটা অ্যাপ্লাই করলি তখনই কি হবে, এই অ্যাটমিক ডাইপোল গুলো টর্ক ফিল করবে আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চাইবে. এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে অ্যাটমিক ডাইপোল গুলো টর্ক এক্সপেরিয়েন্স করে আর এক্সটার্নাল ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চায়. ক্লিয়ার? তুই দেখলি যে এই ডোমেইনটার একটা অ্যাটমিক ডাইপোল এইদিকে অ্যালাইন হয়ে গেল. ক্লিয়ার? তার মানে কি, এইদিকে যেই অ্যালাইন হয়ে গেল সঙ্গে সঙ্গে কি এই ডোমেইনটা, এই উপরের ডোমেইনটা ছোট হয়ে গেল আর নিচের ডোমেইনটা বড় হয়ে গেল. ক্লিয়ার? আর একটু যেই এইচটা ইনক্রিজ করলি দেখলি আরো এই ডোমেইনটার একটা অ্যাটমিক ডাইপোল এইদিকে ওরিয়েন্টেড হয়ে গেল. তার মানে কি, এই ডোমেইন, নিচের ডোমেইনটাও ছোট হয়ে গেল আর মাঝখানের ডোমেইনটা বড় হচ্ছে আস্তে আস্তে. ক্লিয়ার? ওকে. তার মানে আস্তে আস্তে কি হচ্ছে, যত ফিল্ডকে বাড়াচ্ছিস তত অ্যাকচুয়ালি অ্যাটমিক ডাইপোল গুলো ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে. ক্লিয়ার? ওকে. ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে গিয়ে ফিল্ডের দিকে একটা নেট ডাইপোল মোমেন্ট, নেট ইনডিউসড ডাইপোল মোমেন্ট পজেস করছে ফিল্ডের দিকে. এই প্রসেসটাকে কি বলে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস করে সেটাকেই নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস করে, আমরা জানি সেটাকেই বলে হচ্ছে ম্যাগনেটাইজেশন. তার মানে ম্যাগনেটাইজেশন হচ্ছে. ক্লিয়ার? ম্যাগনেটাইজেশনটা কিভাবে হচ্ছে, দেখ, ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন. ক্লিয়ার? মানে কি, ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন মানে যে ডোমেইনের ডিরেকশনটা ফিল্ডের দিকে রয়েছে. ক্লিয়ার? ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে. ক্লিয়ার? আর আনফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন মানে যাদের ডিরেকশনটা ফিল্ডের দিকে নেই তারা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে. ক্লিয়ার? ওকে. এইভাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধীরে 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 এই স্পেসিমেনটা সমস্ত অ্যাটমিক ডাইপোলই কি হবে, ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যাবে, ম্যাগনেটাইজেশন অকার করবে. ক্লিয়ার? ওকে. তার মানে অ্যাকচুয়ালি ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন গুলো গ্রো করে
at the expense of unfavorably directed domain. Unfavorably directed domain গুলো ছোট হয়ে যায়। ক্লিয়ার? তার মানে আমি এইভাবে জিনিসটাকে ভাবতে পারি যে ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনের যে ডোমেইন ওয়াল গুলো সেগুলো ডিসপ্লেসড হতে থাকে। ডিসপ্লেসড হয়ে ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনটা গ্রো করে যায়, বড় হয়ে যেতে থাকে। আলটিমেটলি আর আনফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন গুলো ছোট হতে হতে ভ্যানিশ করে যায়। আলটিমেটলি ইভেন্চুয়ালি পুরো ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা জুড়েই এই ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনটাই কি করে, প্রিভেল করে। মানে পুরোটাই একটা ডোমেইন হয়ে যায়, ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন। ক্লিয়ার? ওকে, তাহলে এইটার নাম হচ্ছে ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট বা ব্লক ওয়াল ডিসপ্লেসমেন্ট। ডোমেইন ওয়ালের আরেকটা নাম ব্লক ওয়াল। ক্লিয়ার? ওকে, তাহলে ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্টে কি হয় বেসিক্যালি, সেটা হয় হচ্ছে যে the favorably directed domain, ফেভারেবলি মানে যারা এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে প্যারালাল আছে, ঠিক আছে, সেই ডোমেইনটা grows at the expense of unfavorably মানে যারা এক্সটার্নাল ফিল্ডের দিকে নেই, ডিরেকশনে নেই, unfavorably directed domains। ক্লিয়ার? ওকে, তার মানে জিনিসটা এরকম যে ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনের যে ডোমেইন ওয়াল সেটা এক্সপ্যান্ড করতে থাকে, ডিসপ্লেসড হতে থাকে, হতে হতে এই আনফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনস গুলোকে কি করে দেয়, ছোট করে দিতে থাকে। আলটিমেটলি পুরো স্পেসিমেনটা জুড়েই কি হয়ে যায়, ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন। ক্লিয়ার? ওকে, এই একটা সিচুয়েশন আরেকটা মেকানিজমে হয় ম্যাগনেটাইজেশন, সেটা হচ্ছে এবারে তুই যদি তাহলে কি হয়, আগের ডোমেইন ওয়াল এক্সপানশনটাও কি দেখলাম, যত এইচ ইনক্রিজ করে, এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড যত ইনক্রিজ করে তত ওই ডোমেইন ওয়াল এক্সপানশন করে করে ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইনগুলো বাড়তে থাকে, গ্রো করতে থাকে, তাই জন্য ম্যাগনেটাইজেশন এমটা ইনক্রিজ করতে থাকে অ্যালং দা ও এ পাথ। ঠিক আছে, শুধু ওই একটা মেকানিজমই নয়, আরেকটা মেকানিজমও আছে, সেটাকে বলে ডোমেইন রোটেশন। ক্লিয়ার? ডোমেইন রোটেশনটা কি রকম? ডোমেইন রোটেশনটা হচ্ছে তুই দেখলি এই এক্সটার্নাল এইচটা ইনক্রিজ করানোর সাথে সাথে ধর একটা ডোমেইন ছিল এইরকম। ক্লিয়ার? এই পুরো ডোমেইনটা রোটেট করে গেল, এই পুরো ডোমেইনটা ঘুরে গেল এরকম ভাবে, এই পুরো ডোমেইনটা ফিল্ডের দিকে এরকম করে ঘুরে গেল। ঠিক আছে, ডোমেইনটা এরকম ছিল, পুরো ঘুরে গেল ফিল্ডের দিকে। ঠিক আছে, তাহলে ডোমেইনটা এরকম ছিল আনফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন, সেটা পুরো রোটেট করে গিয়ে ফেভারেবলি ডিরেক্টেড ডোমেইন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানেও কি হবে, ফিল্ডের দিকে নেট ডাইপোল মোমেন্ট ইনডিউসড হবে, এম ইনক্রিজ করবে, ম্যাগনেটাইজেশন হবে। ওকে, তার মানে ম্যাগনেটাইজেশন হওয়া মানে ম্যাগনেটাইজেশন ভেক্টর ইনক্রিজ করবে উইথ ইনক্রিজিং এইচ। ক্লিয়ার? তাহলে এটাকে বলে ডোমেইন রোটেশন। ক্লিয়ার? তাহলে এই দুটো ওয়েতে অ্যাকচুয়ালি ম্যাগনেটাইজেশন ভেক্টর এম ইনক্রিজ করে উইথ ইনক্রিজিং এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড এইচ। ক্লিয়ার? এই জিনিসটার একটা অ্যানালজি আমি দিতে পারি, একটা এক্সাম্পল। ধর একটা ক্লাসে অনেক ক্লাসে যখন টিচার নেই তখন স্টুডেন্টরা এরকম গ্রুপ করে করে গল্প করছে। ঠিক আছে, এক এক স্টুডেন্টরা বিভিন্ন দিকে ওরিয়েন্টেড হয়ে গ্রুপ করে করে গল্প করছে, সেগুলো এক একটা ডোমেইন। ঠিক আছে, এইবার একজন টিচার এলো ক্লাসে। ঠিক আছে, সে হচ্ছে গিয়ে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড। ক্লিয়ার? এবার টিচারকে দেখে প্রথমে একটা স্টুডেন্ট টিচারের দিকে ঘুরলো, তাকে দেখে আরেকটা স্টুডেন্ট ঘুরলো, তাকে দেখে আরেকটা স্টুডেন্ট ঘুরলো, এরকম করে আলটিমেটলি পুরো ক্লাস টিচারের দিকে ঘুরে গেল। ক্লিয়ার? এটা হচ্ছে ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, ম্যাগনেটাইজেশন হলো ক্লাসে। ওকে, আবার হতে পারে টিচার ঢুকলো, ঢুকে এরকম ডাস্টারটা দিয়ে টেবিলের উপর আওয়াজ করলো, তখন অ্যাজ এ হোল ওই পুরো স্টুডেন্টদের গ্রুপগুলো যারা এদিক ওদিক র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল সবাই টিচারের দিকে ঘুরে যাবে। এটা হচ্ছে ডোমেইন রোটেশন। এবং এখানেও কি হলো, সবাই টিচারের দিকে ঘুরে যাওয়া মানে ম্যাগনেটাইজেশন হলো, ওরিয়েন্টেড হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এইভাবে এই দুটো কেসের সাথে কেসে এই ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট আর ডোমেইন রোটেশন এইগুলোর মাধ্যমে ইনক্রিজিং এইচ এর সাথে সাথে এম ইনক্রিজ করতে থাকে। ওকে, অ্যালং দা ও এ পাথ, বাট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ এম ইনক্রিজেস উইথ ইনক্রিজিং এইচ বাট ইন আ নন লিনিয়ার ফ্যাশন। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে লিনিয়ারলি হয়, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে নন লিনিয়ারলি হয়। ক্লিয়ার? ওকে, ফাইন।
Now come to point A. Number 3 is point A. This point A, clear? Point A তে দেখা যাচ্ছে M is ms is constant with increasing age. Clear? মানে এখানে গিয়ে দেখ A পয়েন্টে রিচ করার পরে কি হচ্ছে, A পয়েন্টে রিচ করার পরে যতই তুই h কে ইনক্রিজ করে যাস না কেন, A পয়েন্টে গিয়ে m এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে গেছে, দ্যাট ইজ ms. ক্লিয়ার? ওকে, তার মানেটা কি? তার মানে এই ভ্যালুটা যখন পৌঁছেছে, ধর দিস ভ্যালু ইজ h0, h0 ভ্যালুতে যখন পৌঁছলো ম্যাগনেটাইজিং এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড, তখন ধর সমস্ত ডোমেইনগুলো অ্যাকচুয়ালি ফিল্ডের দিকে ঘুরে গেছে, সমস্ত ডোমেইনগুলোই ফিল্ডের দিকে ঘুরে গেছে। ক্লিয়ার? তাহলে আর নতুন করে কোনো ডোমেইনের ফিল্ডের দিকে ঘোরার নেই। ক্লিয়ার? আর কেউ বাকি নেই ফিল্ডের দিকে ঘুরতে। তার মানে সমস্ত ডোমেইনগুলো ফিল্ডের দিকে ঘুরে গিয়ে তাদের সমস্ত ডাইপোল মোমেন্টগুলো নেট মানে সবাই ডাইপোল মোমেন্ট দিচ্ছে অ্যালং দা ফিল্ড, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কি হবে? ওই সমস্ত ডাইপোল মোমেন্টগুলোর সামেশন। ক্লিয়ার? তাহলে আর কোনো এখানে ডোমেইন বাকি নেই, আর কোনো অ্যাটমিক ডাইপোল বাকি নেই যে ফিল্ডের দিকে ঘুরবে এবং ফিল্ডের দিকে একটা ডাইপোল মোমেন্ট, নেট ডাইপোল মোমেন্ট দেবে। তার মানে নেট ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটাইজেশন ভেক্টরের যে ভ্যালুটা, সেটা আর ইনক্রিজ করার কোনো জায়গা নেই, কারণ সবাই ঘুরে গেছে, কেউ বাকি নেই ফিল্ডের দিকে ঘুরতে। ক্লিয়ার? তার মানে m এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে গেছে, এর থেকে আর m এর ভ্যালু বাড়বে না, সবাই ওরিয়েন্টেড হয়ে গেছে, আর কেউ বাকি নেই ওরিয়েন্টেড হতে। তাহলে ম্যাগনেটাইজেশন ইজ কমপ্লিট। সো ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা ms এইখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। তারপরে যতই h বাড়াই না কেন আর কিছু হওয়ার নেই, সবাই তো ওরিয়েন্টেড হয়েই গেছে, তাহলে আর m এর ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেছে, আর বাড়বে না m এর ভ্যালু। ঠিক আছে? এই জায়গাটাকে বলে, ms কে বলে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন মানে কি? মানে হচ্ছে ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা স্যাচুরেট করে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। ক্লিয়ার? আর বাড়বে না, এটা the value has been saturated, it will not increase more. Clear? Okay, at the value of the external magnetizing field h0. ঠিক আছে? তারপরে h0 হচ্ছে যতই বাড়িয়ে যাই না কেন আরে বাড়বে না। ঠিক আছে? ক্লিয়ার? সো দিস ইজ স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। ওকে, আমি বলবো পয়েন্ট এ তে পৌঁছানোর পর the ferromagnetic specimen has been magnetized to saturation. Clear? Okay, now come to number 4, the path AB. Now follow the path AB. Clear? তাহলে আমরা ফার্স্টে ও পয়েন্টে ছিলাম, ও থেকে ও এ পাতে গেলাম, এ পয়েন্টে পৌঁছলাম, এ থেকে এবার এ বি পাতে আসবো। ঠিক আছে? এ বি পাতে কি হচ্ছে দেখ, এ টু বি এই পাথটাতে কি হচ্ছে, h ডিক্রিজিং, sorry, m decreases with decreasing age. Clear? Okay, m decreases with decreasing age. এবার h0 থেকে ভ্যালুটা আস্তে আস্তে ডিক্রিজ করছি, দেখছি ম্যাগনেটাইজেশনের ভ্যালুটাও ms থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্লিয়ার? h0 থেকে আস্তে আস্তে ভ্যালুটা ডিক্রিজ করছি এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডে, আমরা দেখছি ম্যাগনেটাইজেশন m এর ভ্যালুটাও ms থেকে আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে ইন দা ab পাথ। ক্লিয়ার? ইট ইজ কোয়াইট মানে এক্সপেক্টেড, কারণ হচ্ছে যখনই এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে আমি উইথড্র করতে থাকবো, তখনই কি হয়ে যাবে, ওই ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা ম্যাগনেটাইজেশনটা চলে যেতে থাকবে, তাই জন্য ম্যাগনেটাইজিং ভেক্টরের ভ্যালুটা ডিক্রিজ করতে থাকবে। কেন ম্যাগনেটাইজেশন চলে যেতে থাকবে? কারণ যেই এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডকে আমি কমিয়ে দিচ্ছি, উইথড্র করছি, সঙ্গে সঙ্গে ডিউ টু থার্মাল অ্যাজিটেশন ডোমেইনস গুলো আবার র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে যেতে চাইছে। ঠিক আছে? তাই জন্যই এমটা ডিক্রিজ করে যাচ্ছে, ম্যাগনেটাইজেশনটা ডিক্রিজ করে যেতে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে ডোমেইনস গুলো আর নো লঙ্গার
parallel to the external field. They are now trying to get randomized. Fine. Okay. Okay. Now let's come to point B. Now come here at point B. It is very important. Clear? At point B, H is 0 and M equals to MR. Clear? It is quite interesting. Clear? Point B তে এসে আমরা দেখছি যে আমরা পুরো M অ্যাক্সিস এর উপর পড়ে যাচ্ছি। তার মানে আমাদের এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটা 0 করে দিয়েছি। তার মানে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটা আর নেই, আমি কমপ্লিটলি উইথড্র করে নিয়েছি এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে। বাট ম্যাগনেটাইজেশনটা 0 হয়নি, স্টিল M equal to MR. MR amount of magnetization is retained in the ferromagnetic specimen. Clear? এটা কেন হচ্ছে? তার কারণ আমরা আমাদের এ পয়েন্টে কি ছিল? স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন, মানে সমস্ত ডোমেইনগুলো ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে গেছিল। এবার যখন আমি কি করছি, ফিল্ডটাকে উইথড্র করছি আস্তে আস্তে, তখন কি থার্মাল অ্যাজিটেশনের জন্য ডোমেইনগুলো আবার র্যান্ডম হয়ে যেতে চাইছে। হ্যাঁ, অনেক ডোমেইনই আবার র্যান্ডম ডিরেকশনে চলে যাবে, এলোমেলো হয়ে যাবে। বাট কিছু ডোমেইন থাকবে যারা কমপ্লিটলি ওদের আনম্যাগনেটাইজড কনফিগারেশনটা রেস্টোর করতে পারবে না বিকজ অফ ক্রিস্টাল ইমপারফেকশন। মানে কিছু ডোমেইন, ধর একটা ডোমেইন ফিল্ডের দিকে ধর এই ডোমেইনটা এরকম ভাবে ছিল, হয়ে গেছিল। এবার যখন আমি ফিল্ডটাকে উইথড্র করে দিলাম, ফিল্ডটাকে আমি মুছে দিলাম, তখন এই ডোমেইনটা আবার র্যান্ডমলি এদিক ওদিক ঘুরে যেতে চাইলো, বাট ক্রিস্টাল ইমপারফেকশনের জন্য এই ডোমেইনটা আর ঘুরতে পারলো না, র্যান্ডম হতে পারলো না, ওর অরিজিনাল আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোর করতে পারলো না। তখন কি ও এরকমই থেকে গেল, তখন কি ও ফিল্ডের দিকে স্টিল একটা নেট ম্যাগনেটাইজেশন, একটা নেট ইনডিউসড ডাইপোল মোমেন্ট পজেস করে যাবে। ক্লিয়ার? তাই জন্য ফেরোম্যাগনেটিক স্পেসিমেনে একটা ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে। ক্লিয়ার? ম্যাগনেটাইজেশন থাকা মানেই কি? ম্যাগনেটাইজেশন থাকা মানে একটা নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পজেস করা। তার মানে একটা নেট ম্যাগনেটিক ডাইপোল পজেস করা মানে একটা ম্যাগনেটিক ফিল্ড নিজে প্রডিউস করতে পারা। একটা ম্যাগনেটিক ডাইপোল একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। ক্লিয়ার? তার মানে here is the existence of a permanent magnet. ক্লিয়ার? তার মানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মাইন্ড ইট, একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ধর একটা পিস অফ আয়রন, তাকে তুই একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলি, সে ম্যাগনেটাইজড হলো। এবার তুই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে উইথড্র করে নিলি, ওই পিস অফ আয়রনটা দেখলি নিজে একটা ম্যাগনেট হয়ে গেছে। ক্লিয়ার? তার মধ্যে একটা ম্যাগনেটাইজেশন রিটেইনড হয়ে রয়েছে। ক্লিয়ার? এইটা তার মানে ওই পিস অফ আয়রনটা হ্যাজ বিকাম আ পিস অফ ম্যাগনেট, একটা পার্মানেন্ট, ইট হ্যাজ কনভার্টেড ইনটু আ পার্মানেন্ট ম্যাগনেট। ক্লিয়ার? এইটা একমাত্র ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই পার্মানেন্ট ম্যাগনেটের এক্সিস্টেন্স থাকে। ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই পার্মানেন্ট ম্যাগনেটের এক্সিস্টেন্স নেই। সেখানে যতক্ষণ এক্সটার্নাল ফিল্ড রয়েছে ততক্ষণ ম্যাগনেটাইজেশন রয়েছে। এক্সটার্নাল ফিল্ড উইথড্র করে নেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাগনেটাইজেশন ডিস্ট্রয়েড হয়ে গেল। ক্লিয়ার? সো ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, paramagnetic and diamagnetic material can never act like a magnet. Clear? But in the absence of magnetic field, a ferromagnetic material can behave like a permanent magnet if it was magnetized to saturation earlier. Clear? Okay, so this is the existence of a permanent magnet in ferromagnetism. This is quite the most interesting
distinguishing feature of ferromagnetic materials from that of diamagnetism and paramagnetism. Clear? Okay, তাহলে এটা কি বললাম, এই কথাটা হচ্ছে গিয়ে যে কেন এই জিনিসটা থাকে, এই এম আর এই ম্যাগনেটাইজেশনটাকে বলা হয় হচ্ছে remnant magnetization or spontaneous magnetization. Okay, মানে spontaneously, it can be spontaneously magnetized in the absence of an external magnetizing field also. Clear? Okay, or residual magnetization, যে কোনো একটা নামে এটাকে ডাকা হয়। ক্লিয়ার? ওকে, এই এমআর, এই যে যেটা রিটেইনড হয়ে রয়েছে, যে ম্যাগনেটাইজেশনটা এই জিরো হওয়ার পরেও ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে রিটেইনড হয়ে থাকলো, তাকে রেমন্যান্ট ম্যাগনেটাইজেশন বা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন বা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন বলা হয়। ক্লিয়ার? আর এই প্রপার্টিটাকে বলা হয় রিটেন্টিভিটি। ওকে, দিস প্রপার্টি ইজ কল্ড রিটেন্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল। Retentivity of the ferromagnetic material. Clear? Retentivity of the ferromagnetic material, because the magnetization is retained in the absence of external magnetizing field. Clear? Okay, তাহলে এটা কেন হয়? এটা হয় because some domains cannot restore to the unmagnetized configuration of the ferromagnetic specimen due to crystal imperfections. Clear? Okay, clear, fine. Okay, now come to number 6. Clear? Okay, the BC path. Path BC. Clear? এই পাথটা B to C, B থেকে C তে আমরা দেখছি H is negative and increasing. ক্লিয়ার? মানেটা কি? H টা নেগেটিভ হয়ে যায় মানে হচ্ছে H টা যে ডিরেকশনে ফরমারলি ছিল এখন তার উল্টো ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ডটা দিচ্ছি এবং সেই ডিরেকশনে ফিল্ডটাকে ইনক্রিজ করছি। ক্লিয়ার? আমরা দেখতে পাচ্ছি এখানে m is decreasing. ক্লিয়ার? m টা decreasing. Clear? দেখ mr থেকে আস্তে আস্তে c পয়েন্টে এসে m এর ভ্যালুটা কি হচ্ছে 0. ক্লিয়ার? তাহলে উল্টো দিকে ফিল্ডটাকে আমি ইনক্রিজ করার সাথে সাথে দেখছি কি হচ্ছে ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা, রেমন্যান্ট ম্যাগনেটাইজেশন বা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন বা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা আস্তে আস্তে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তার মানে আমি এই ঘটনাটা কেন ঘটছে, আমি যেটা দেখিয়েছিলাম, ধর এই যে একটা ডোমেন দেখিয়েছিলাম, বাকি সব ডোমেনগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে গেছে। সাপোজ ধর এই একটা ডোমেন কি হয়েছে, যখন এই 0 তখনও কি এই ডোমেনটা র্যান্ডমলি ওরিয়েন্টেড হতে পারেনি, তার জন্যই এই রেমন্যান্ট বা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা এসেছিল ফর দিস ডোমেন। ক্লিয়ার? এইবারে এই ডোমেনটা, এবারে আমি কি করলাম, এইচটাকে উল্টো দিকে ইনক্রিজ করাতে শুরু করলাম। ক্লিয়ার?
এবার উল্টো দিকে এইচটাকে ইনক্রিজ করাতে শুরু করলে কি হবে, এইবার এই এইচ এর জন্য এই ডোমেনটা কি টর্ক ফিল করবে বা অ্যাটমিক ডাইপোল গুলো টর্ক ফিল করবে, করে কি ও উল্টো দিকে রোটেটেড হয়ে যাওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? তার মানে এবার আস্তে আস্তে কি হবে, ওভারকামিং দ্য ক্রিস্টাল ইমপারফেকশন, ক্রিস্টাল ইমপারফেকশনের জন্য ঘুরে র্যান্ডম হয়ে যেতে পারছিল না, এবার এই এইচটা উল্টো দিকে ইনক্রিজ করানোর জন্য জোর করে ক্রিস্টাল ইমপারফেকশনকে ওভারকাম করে এই আস্তে আস্তে কি করবে, এই ডোমেনটা চেষ্টা করবে যাতে ওর র্যান্ডম ডিরেকশনে ফিরে যেতে পারে। ক্লিয়ার? আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোরড হয়ে যেতে পারে। ক্লিয়ার? তাই জন্য কি হবে, এবার এই ডোমেনটুকুর জন্য ম্যাগনেটাইজেশনটা ছিল, এবার যদি এই ডোমেনটা আস্তে আস্তে র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে যায়, মানে এই ডোমেনটা আস্তে আস্তে আনম্যাগনেটাইজড কনফিগারেশনের দিকে চলে যেতে থাকে, তখন কি হবে, এম এর ভ্যালুটাও আস্তে আস্তে কমতে থাকবে। এর জন্য এম এর ভ্যালুটা ছিল, এবার এ যদি আবার উল্টো দিকের এইচ এর জন্য আনম্যাগনেটাইজড কনফিগারেশনে যাওয়ার চেষ্টা করে, তাহলে এম এর ভ্যালুটাও ডিক্রিজ করবে। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ কোয়াইট জাস্টিফাইড। ফাইন? ওকে, নাও come to point C, number 7. okay, point C, এই C পয়েন্টে এসে কি হচ্ছে, এই C পয়েন্টে এসে দেখ H is minus HC and M is 0. clear? okay, H is minus HC and M is becoming completely 0. তার মানে এই HC ভ্যালুটা দেওয়ার ফলে H equal to minus HC, মানে উল্টো দিকে এই HC এই ফিল্ডটা দেওয়ার জন্য এই যে ডোমেনটা তখনও ওই রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন দিচ্ছিল, মানে ক্রিস্টাল ইমপারফেকশনের জন্য যে ডোমেনটা আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোরড হতে পারেনি, মানে র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে যেতে পারেনি, ফাইনালি H equal to HC এই ফিল্ডটা দেওয়ার ফলে, এই ফিল্ডটা উল্টো দিকে এই অ্যামাউন্টের ফিল্ড দেওয়ার ফলে এর টর্ক এতটাই টর্ক এক্সপেরিয়েন্স করলো এই ফিল্টার প্রেজেন্সে, এক্সটার্নাল ফিল্টার প্রেজেন্সে উল্টো দিকে, যে ওভারকামিং দ্য ক্রিস্টাল ইমপারফেকশন এই ডোমেনটাও কমপ্লিটলি ওর আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোর করে গেল, মানে এই ডোমেনটাও কমপ্লিটলি র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ডোমেনটাও যদি এবার র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে যায় বাকি সব ডোমেনের মতো, ক্লিয়ার, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, আলটিমেটলি ওই পুরো ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটাই আনম্যাগনেটাইজড কনফিগারেশনে ফিরে যাবে। ওই ধর ওই ডোমেনটা ফিরতে পারছিল না, তাই জন্য রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন ছিল কিছুটা, এখন উল্টো দিকে ফিল্ড দিয়ে তুই ওটাকে টর্ক দিলি ডোমেনটাকে, তাহলে ও ক্রিস্টাল ইমপারফেকশনকে ওভারকাম করে র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে গেল, আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোর করে গেল। তাহলে আবার কি হয়ে গেল, একদম শুরুতে ও পয়েন্টে যে সিচুয়েশনটা ছিল, এই ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটার যে সিচুয়েশনটা ও পয়েন্টে ছিল, সেই সিচুয়েশনটাই চলে এলো, ডোমেনস আর র্যান্ডমলি ওরিয়েন্টেড, তাহলে অন অ্যান অ্যাভারেজ ওভার আ ম্যাক্রোস্কোপিক রিজিয়ন দ্য ফেরোম্যাগনেটিক স্পেসিমেন ইজ আনম্যাগনেটাইজড। ক্লিয়ার? তার মানে এম ইজ 0। ক্লিয়ার? তাহলে এই জায়গায় ওই এমটা আবার 0 হয়ে গেল। ক্লিয়ার? ও পয়েন্টের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটাই এই সি পয়েন্টে গিয়ে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে হয়ে গেল। ক্লিয়ার? ওকে, দিস HC এই ফিল্ডটাকে বলা হয় হচ্ছে HC। তার মানে বোঝা যাচ্ছে এইটাও ডোমেন থিওরি দিয়ে জাস্টিফাইড, কোয়াইট জাস্টিফাইড। কেন উল্টো দিকে একটা ফিল্ড দিয়ে ওটাকে উল্টো দিকে ফিল্ড দিয়ে, মানে ক্রিস্টাল ইমপারফেকশনের জন্য ঘুরতে পারছিল না, উল্টো দিকে ফিল্ড দিয়ে জোর করে টর্ক, উল্টো দিকে টর্ক অ্যাপ্লাই করিয়ে আমরা ক্রিস্টাল ইমপারফেকশনটাকে ওভারকাম করিয়ে দিলাম। উল্টো দিকে ফিল্ড দিয়ে উল্টো দিকে টর্ক অ্যাপ্লাই করিয়ে আমি ডোমেনটাকে ক্রিস্টাল ইমপারফেকশন যাতে ওভারকাম করতে পারে সেই জন্য হেল্প করলাম, ফলেও আলটিমেটলি র্যান্ডমলি ডিরেক্টেড হয়ে গেল, আনম্যাগনেটাইজড কনফিগারেশনে চলে গিয়ে এম আলটিমেটলি 0 হয়ে গেল ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটার অ্যাজ এ হোল। এই HC এই ফিল্ডটাকে বলে কোয়েরসিভ ফিল্ড, কোয়েরসিভ ফোর্স অর কোয়েরসিভ ফিল্ড, হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে? কোয়েরসিভ ফোর্স বা কোয়েরসিভ ফিল্ড। ক্লিয়ার? ওকে, তাহলে কোয়েরসিভ
residual magnetization is known as the coercive field. Clear? The force, the field needed to destroy the residual magnetization. Clear? Is the coercive field. কেন? কারণটা ভালো করে দেখ। আমরা উল্টো দিকে HC ফোর্স দেওয়ার পরে, আমরা উল্টো দিকে HC ফিল্ড দেওয়ার ফলে, -HC দেওয়ার ফলে এই যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা ছিল MR স্পেসিমেনের মধ্যে, ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের মধ্যে, সেটা জিরোতে ড্রপ ডাউন করলো। তার মানে এই HC ফিল্ডটা ইন দ্য অপোজিট ডিরেকশন, সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা ডিস্ট্রয় করে দিতে পারলাম, পুরো ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটাকে আলটিমেটলি আনম্যাগনেটাইজড করে দিতে পারলাম, m কে 0 বানিয়ে দিতে পারলাম। ফ্রম m0 জিরোতে ড্রপ ডাউন করে গেল m এর ভ্যালু। ক্লিয়ার? তাই জন্য এই HC টাকে বলে কোয়েরসিভ ফিল্ড। ক্লিয়ার? ওকে, এন্ড দিস প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল ইজ কল্ড, the property of the material is called coercivity of the material. Coercivity of the ferromagnetic material. Clear? This is called the coercivity of the ferromagnetic material. Clear? Okay, fine. Now start. Number 8 is the CD path. Okay, so CD পাতে কি হবে? এবারে C পয়েন্টে কি হয়েছিল? C পয়েন্টে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা কমপ্লিটলি আনম্যাগনেটাইজড হয়ে গেছিল, M0 হয়ে গেছিল কোয়েরসিভ ফিল্ড HC দেওয়ার জন্য। এইবার আবার যদি নেগেটিভ দিকে H ইনক্রিজ করতে থাকি, তখন কি হবে? ম্যাগনিটিউড অফ M টা, ম্যাগনেটাইজেশনটা ইনক্রিজ করতে থাকবে। তাহলে H, তাহলে মড H টা যদি ইনক্রিজ করতে থাকে, আমি বলতে পারি মড H ইনক্রিজিং, ক্লিয়ার, এন্ড মড M ইনক্রিজিং। ক্লিয়ার? ওকে, ফাইন। ওকে, সিডি পাতে তার মানে H টা অপোজিট ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে ইনক্রিজ করছি, মানে অপোজিট, প্রথমে যে ডিরেকশনে দিয়েছিলাম তার উল্টো ডিরেকশনে এবার ইনক্রিজ করছি। এই সি পয়েন্টে কমপ্লিটলি আনম্যাগনেটাইজড হয়ে গেছিল ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা। এবারে কি হবে? এই অপোজিট ফিল্ডের ডিরেকশনে, মানে নেগেটিভ ফিল্ডের ডিরেকশনে, ওকে, আবার ওই উল্টো দিকে ম্যাগনেটাইজড হয়ে যাবে। তার মানে নেগেটিভ m এর ভ্যালু বাড়তে থাকবে, মানে ম্যাগনিটিউড অফ m টা ইনক্রিজ করতে থাকবে। এবং ফাইনালি এটা হচ্ছে সিডি পাথ। ওকে, যেখানে নেগেটিভ ডিরেকশনে অ্যাপ্লাইড ফিল্ডটা যদি বাড়াতে থাকি, তাহলে ম্যাগনেটাইজেশনটা নেগেটিভ ডিরেকশনে ইনক্রিজ করতে থাকবে। ক্লিয়ার? ওকে, নাও হোয়াট উইল বি এট পয়েন্ট ডি? at point D কি হবে? m, magnitude of m টা আবার হয়ে যাবে ms, clear, is a constant, clear, with increasing h, with increasing mod h, clear। তার মানে এই পয়েন্টে এসে ধর ভ্যালুটা হচ্ছে -h0, clear, ওকে, মানে উল্টো দিকে ফিল্টার ভ্যালু এখানে h0 হলো, ক্লিয়ার। তাহলে উল্টো দিকে ফিল্টার ভ্যালু যখন h0 হলো, মানে -h0 যাকে বলে, ম্যাগনিটিউডটা হচ্ছে h0 হলো, সেই সময় কি আবার সমস্ত যে ডোমেইনস গুলো এই সিডি পাতে যখন ম্যাগনেটাইজ হচ্ছিল উল্টো ডিরেকশনে, তখনও কিভাবে হচ্ছিল? ডোমেইন ওয়াল ডিসপ্লেসমেন্ট আর ডোমেইন রোটেশন করতে করতে ফাইনালি কি হলো? যখন h -h0 হলো, মানে উল্টো দিকে একটা ফিল্ড এলো h0, তখন ম্যাগনেটাইজেশনটা আবার স্যাচুরেট করে গেল, মানে সমস্ত ডোমেইন গুলো আবার ওই উল্টো দিকের ফিল্টার ডিরেকশনে ডিরেক্টেড অ্যালাইন হয়ে গেল, ক্লিয়ার। তার মানে ম্যাগনেটাইজটা উল্টো দিকে স্যাচুরেট হয়ে গেল, নেগেটিভ ডিরেকশনে স্যাচুরেটেড হয়ে গেল, ক্লিয়ার, এন্ড দ্যাট বিকামস -ms, the magnitude of m becomes ms, clear, it is a constant। তারপরে আমি ইনক্রিজিং ফিল্ডটা, আমি উল্টো দিকে অ্যাপ্লাইড ফিল্ডটাকে যতই ইনক্রিজ করি না কেন,
আর ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা বাড়বে না উল্টো ডিরেকশনে, বিকজ ইট হ্যাজ reached its maximum, its saturation. Clear? Okay, fine. So this happens at point D. Okay, তার মানে A পয়েন্টে যা হচ্ছে নেগেটিভলি উল্টো ডিরেকশনে, D পয়েন্টে সেই একই জিনিস হচ্ছে। ক্লিয়ার? ওকে, নাও কাম টু the DE path. DE পাতে কি হচ্ছে? এবার DE পাতে এইবারে h টা আবার মাইনাস h টা কি করব, মাইনাস h0 থেকে আস্তে আস্তে 0 বানাবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আবার কি করব, mod h ডিক্রিজিং, mod h টা ডিক্রিজ করছে। ক্লিয়ার? তার মানে এই যে উল্টো দিকে ফিল্ডটা দিয়েছিলাম h0, সেইটাকে আবার আস্তে আস্তে 0 করছি, মানে আবার এক্সটার্নাল ফিল্ডটাকে আমি উল্টো দিক থেকে উইথড্র করে নিচ্ছি। তাহলে কি হবে, আমরা জানি যে আবার ওই ডোমেইনস গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে যাওয়ার চেষ্টা করবে থার্মাল অ্যাজিটেশনের জন্য, আর ম্যাগনিটিউড অফ দা ম্যাগনেটাইজেশন ভেক্টর, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটাইজেশন উইল ডিক্রিজ। ক্লিয়ার? তার মানে mod m উইল ডিক্রিজ। ক্লিয়ার? ওকে, ফাইন। মানে উল্টো দিকে যে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটা ছিল উল্টো ডিরেকশনে, সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। Clear? Okay. Now what will happen at point E? Point E তে এসে কি হচ্ছে, h টা আবার 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মানে উল্টো দিকে আমি যে ফিল্ডটা দিয়েছিলাম সেটাও আস্তে 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 এবার 0 হয়ে গেল। ক্লিয়ার? মানে আমি কমপ্লিটলি অ্যাপ্লাইড ফিল্ড উইথড্র করে দিলাম, বাট উল্টো দিকে ম্যাগনেটাইজেশনটা স্যাচুরেট করে গেছিল, মানে ডোমেইনস গুলো সব ফিল্ডের ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে গেছিল। এইবার যখন ওরা ফিল্ডটাকে উইথড্র করছি, ওরা আস্তে আস্তে আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোর করে যাওয়ার চেষ্টা করছে, বাট কমপ্লিটলি ডিউ টু ক্রিস্টাল ইমপারফেকশন তারা কমপ্লিটলি সাকসেসফুল হচ্ছে না সব ডোমেইনগুলো, যে ওরা আবার কমপ্লিটলি র্যান্ডম হয়ে যাবে। ক্লিয়ার? আনম্যাগনেটাইজড কনফিগারেশনে রেস্টোর করে যাবে। ঠিক আছে? আলটিমেটলি গিয়ে আবার একটা পুরো ফিল্ড উইথড্রয়াল হওয়ার পরেও, এক্সটার্নাল ফিল্ড পুরো উইথড্রয়াল হওয়ার পরেও একটা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন রিটেন করে যাচ্ছে। ক্লিয়ার? এখানে m -mr হচ্ছে। ক্লিয়ার? মানে একটা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন থাকছে ইন দা অপোজিট ডিরেকশন, প্রথমে যে ডিরেকশনে ছিল তার উল্টো ডিরেকশন। ক্লিয়ার? ওকে, at point T. Clear? Now what happens in the EF path? এবার EF পাতে কি হচ্ছে, এবার আবার h টা 0 থেকে আমি ইনক্রিজ করছি, h টা 0 থেকে ইনক্রিজ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? এবারে যে প্রথম যে ডিরেকশনে ফিল্ড দিয়েছিলাম সেই ডিরেকশনে h ইনক্রিজ করছি, মানে পজিটিভ ডিরেকশনে, h টা নেগেটিভ ডিরেকশনে ইনক্রিজ করছি না, এবার আবার h টা পজিটিভ ডিরেকশনে ইনক্রিজ করছি। তাহলে h টাকে যদি এবার পজিটিভ ডিরেকশনে ইনক্রিজ করতে থাকি, তাহলে উল্টো দিকে যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন, নেগেটিভ দিকে যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা ছিল সেটা আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে ম্যাগনিটিউড অফ m will reduce to 0. Clear? Magnitude of m will reduce towards 0. Clear? Okay, fine. আস্তে আস্তে আমরা জানি ওই উল্টো দিকে এই নেগেটিভের দিকে ম্যাগনেটাইজেশনটা ছিল, এবার 0 করে ফিল্ডটাকে যখন পজিটিভের দিকে ফিল্ড দেব, তখন কি এই ওই উল্টো দিকে যে ডোমেইনগুলো বসে রয়েছে, উল্টো দিকে ওরিয়েন্টেড হয়ে যে ডোমেইনগুলো বসে রয়েছে, তারা এবার পজিটিভ ফিল্ডের দিকে টর্ক এক্সপেরিয়েন্স করবে। পজিটিভ ফিল্ডের দিকে টর্ক ফিল করে কি ওরা ক্রিস্টাল ইমপারফেকশনকে ওভারকাম করে ঘুরে যেতে চাইবে, এবং ঘুরে যেতে চাওয়ার জন্য কি হয়ে যাবে, আলটিমেটলি ম্যাগনেটাইজেশন, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটাইজেশনটা আবার রিডিউস করে 0 এর দিকে চলে আসবে। ক্লিয়ার? মানে যেটা -mr ছিল সেখান থেকে আস্তে আস্তে 0 তে চলে আসবে। ক্লিয়ার? তার মানে আবার the ferromagnetic specimen will tend to get unmagnetized completely. Clear? Okay, now at point F, what happens at point F? At point F কি হয়, এই F পয়েন্টে এবারে আমি আবার h = hc একটা ফিল্ড দিয়েছি,
H equal to HC, যেখানে দেখতে পাচ্ছি M is 0। ক্লিয়ার? এই F পয়েন্টে গিয়ে কি H equal to HC ফিল্ড দিয়েছি, আবার M টা কি হয়ে গেছে কমপ্লিটলি 0। তার মানে আমরা এবার একটা কোয়েরসিভ ফিল্ড দিয়েছি ইন দা ফরওয়ার্ড ডিরেকশন, মানে কোয়েরসিভ ফিল্ড ইন দা পজিটিভ ডিরেকশন আবার দিয়েছি। দেওয়ার জন্য নেগেটিভ ডিরেকশনে যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা ছিল সেটা কমপ্লিটলি ডেস্ট্রয়েড হয়ে গেছে, তাই M টা F পয়েন্টে গিয়ে 0 হয়ে গেছে, মানে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা আবার কমপ্লিটলি আনম্যাগনেটাইজড হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, সো এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ अगेन the path FA, the path FA। ক্লিয়ার? তাহলে F পয়েন্টে কি হয়েছে, H equal to HC ছিল কোয়েরসিভ ফিল্ড ইন দা পজিটিভ ডিরেকশন, আর ম্যাগনেটাইজেশন ছিল 0, মানে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা কমপ্লিটলি আনম্যাগনেটাইজড ছিল। ক্লিয়ার? এইবারে আবার কি FA পাথে কি হচ্ছে, আমরা ফিল্ড কে অ্যাপ্লাইড এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড কে যত ইনক্রিজ করছি আস্তে আস্তে আবার ম্যাগনেটাইজেশনটা M এর ভ্যালুটা ইনক্রিজ করে যাচ্ছে ইন দা পজিটিভ ডিরেকশন। ক্লিয়ার? ওকে, তাহলে পাথ FA কি হচ্ছে, H increasing and M increasing, okay, both in the positive direction। Clear? Okay, finally at point A M equals to MS equals to constant। Clear? ফাইনালি এই FA পাথে কি হচ্ছে, আবার যত ফিল্ডকে ইনক্রিজ করছি এক্সটার্নাল ফিল্ডকে, আবার ডোমেন ওয়াল এক্সপানশন, ডোমেন ওয়াল ডিসপ্লেসমেন্ট আর ডোমেন রোটেশনের জন্য ম্যাগনেটাইজেশন হচ্ছে, মানে M এর ভ্যালু ইনক্রিজ করছে ইনক্রিজিং H এর সাথে সাথে। ফাইনালি A পয়েন্টে যাওয়ার পরে এট পয়েন্ট A ফাইনালি কি হচ্ছে, সমস্ত ডোমেনগুলো আবার in the positive direction, in the forward direction in the positive direction আবার কি হচ্ছে, A পয়েন্টে যাওয়ার পরে ফেরোম্যাগনেটিক স্পেসিমেনের সমস্ত ডোমেনগুলো পজিটিভ ডিরেকশনে থাকা অ্যাপ্লাইড যে ম্যাগনেটাইজিং ফিল্ড তার ডিরেকশনে অ্যালাইনড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে the ferromagnetic specimen is magnetized to saturation। ক্লিয়ার? একটা ওর ম্যাগনেটাইজেশনটা আবার পজিটিভ ডিরেকশনে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে অ্যাটেন্ড করে যাচ্ছে, একটা স্যাচুরেশন ভ্যালুতে অ্যাটেন্ড করে যাচ্ছে, যেখানে সমস্ত ডোমেইনস গুলো আবার পজিটিভ ডিরেকশনে থাকা অ্যাপ্লাইড ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হিস্টেরেসিস লুপ। ক্লিয়ার? এক্সপ্লেন ফ্রম দ্য ডোমেইন থিওরি অফ ফেরোম্যাগনেটিজম। ক্লিয়ার? ওকে, ওকে, now let us say why this is called the hysteresis loop exhibited by the ferromagnetic specimen। hysteresis কথাটার মানে হচ্ছে the effect lagging behind the cause। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি ঘটছে, এখানে the magnetization M মানে the effect, clear, always lags behind the external magnetizing field। the cause। ক্লিয়ার? ওকে, তাই যেহেতু এখানে ম্যাগনেটাইজেশনটা সবসময় এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফিল্ড H এর থেকে ল্যাগ বিহাইন্ড করে। ক্লিয়ার? তাই জন্য এই ফেনোমেনাটাকে বলে হিস্টেরেসিস। ক্লিয়ার? ওকে, ফাইন। এবারে নাও লেট আস কাম টু অ্যানাদার কনসেপ্ট। ক্লিয়ার? সেটা হচ্ছে গিয়ে ফেরোম্যাগনেটিজমে ফেরোম্যাগনেটিজমের ক্ষেত্রে the magnetic susceptibility
chi m is positive. Clear? Chi m টা পজিটিভ হওয়ার জন্য কি হয়, obviously একটা ferromagnetic material, একটা ferromagnetic specimen will be attracted by the external magnetic field. Okay, but chi m is very greater than 1. Okay, আমরা যখন আমরা দেখলাম থ্রু এক্সপেরিমেন্ট chi m আমাদেরকে chi m কে ক্যালকুলেট করতে হয় ফর ferromagnetic specimen থ্রু এক্সপেরিমেন্ট। ferromagnetic specimen থ্রু এক্সপেরিমেন্ট একটা হিস্টেরেসিস কার্ভ শো করে। ক্লিয়ার? তাহলে সেখানে দেখা যায় ক্যালকুলেট করে chi m টা, if I calculate it from the m versus h curve, chi m টা very greater than 1. ক্লিয়ার? তাই জন্য mh কার্ভটা নন লিনিয়ার। ফাইন, ওকে। তাহলে এখানে দেখা যায় chi m টা very greater than 1 হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ferromagnetic material are strongly attracted by the external magnetic field. Clear? Okay, fine. Now let's come to another topic called the Curie temperature. Curie temperature is a very important topic. Clear? Curie temperature জিনিসটা কি? Okay, Curie temperature হচ্ছে below the Curie temperature a ferromagnetic specimen exhibit hysteresis phenomena. Clear? মানে Curie টেম্পারেচারের নিচে ferromagnetic specimen hysteresis phenomena exhibit করে। ক্লিয়ার? ওকে, তার মানে সেখানে কি হয়, actually below Curie temperature the ferromagnetic domain exists. Clear? Okay, the concept of ferromagnetic domain exists. Clear? তার জন্যই কি হয়, আমরা অলরেডি দেখেছি spontaneous magnetization is possible. যেটাকে আমরা রেসিডুয়াল বা রেমন্যান্ট ম্যাগনেটাইজেশন বলি, is possible. Clear? Okay, fine. But above the Curie temperature, what happens above the Curie temperature? Above the Curie temperature, a ferromagnetic material becomes paramagnetic. Clear? Curie temperature তার উপরে যদি টেম্পারেচার চলে যায় তখন একটা ferromagnetic specimen becomes paramagnetic. Clear? মানে Curie টেম্পারেচারের উপরে থার্মাল অ্যাজিটেশন এতটাই ইনক্রিজ করে যায় যে অ্যাকচুয়ালি the concept of domain is destroyed. Clear? And a ferromagnetic specimen becomes paramagnetic in nature. Clear? তার মানে Curie টেম্পারেচারের উপরে যখন ferromagnetic specimenটার একটা ফেজ ট্রানজিশন হয়, খুব ইম্পর্টেন্ট কথা, এটাকেই বলে ম্যাগনেটিক ফেজ ট্রানজিশন। একটা ফেজ ট্রানজিশন হয়, ferromagnetic specimen প্যারাম্যাগনেটিক হয়ে যায়। ক্লিয়ার? তার মানে এই যে ডোমেইনের এক্সিস্টেন্সটা ছিল, এই যে ডোমেইন তার এক্সিস্টেন্স ছিল, ক্লিয়ার, আমার থার্মাল অ্যাজিটেশন এত বেড়ে যায় Curie টেম্পারেচারের উপরে যে এই ডোমেইনটার এক্সিস্ট করে না, তখন এরকম হয়ে যায় প্যারাম্যাগনেটিকের মতো। ক্লিয়ার? ওকে, স্পেসিমেনটা ওকে। তাহলে এই ফেজ ট্রানজিশনটা হওয়ার জন্য কি হয়, অবভিয়াসলি ferromagnetic
সমস্ত প্রপার্টি সেগুলোকেই ওবে করবে। ক্লিয়ার? আমরা এটা বুঝতেই পারছি। তাহলে তখন কি স্পন্টেনিয়াস বা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন ইজ নট পসিবল। কারণ প্যারাম্যাগনেটিক স্পেসিমেনে কখনো স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন পসিবল হয় না। ক্লিয়ার? ওকে, সেই সময় অবশ্য যেহেতু ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা প্যারাম্যাগনেটিক হয়ে যায় অ্যাবাভ 20 টেম্পারেচার, সেই সময় প্যারাম্যাগনেটিক সেই সময় ওই যখন প্যারাম্যাগনেটিক হয়ে গেছে তখন সমস্ত প্যারাম্যাগনেটিক প্রপার্টিও ওবে করবে। তার মানে তখন কিন্তু ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করা যায়। ক্লিয়ার? ইউজিং দ্য ওয়াইজ থিওরি। ঠিক আছে? It obeys the wise theory. It obeys the wise theory. Clear? Which I have taught in the other video. ঠিক আছে? Clear? ও যেহেতু স্পেসিমেনটা যেহেতু প্যারাম্যাগনেটিক সলিডের মতো বিহেভ করে সেহেতু it obeys the wise theory. আমি আরেকটা ভিডিওতে এটা পড়িয়ে দিয়েছি wise theoryটা। ক্লিয়ার? ওকে, তাহলে সেই সময় কিন্তু অ্যাকর্ডিং টু wise theory অ্যাবাভ 20 টেম্পারেচার আমার কিন্তু আর হিস্টেরেসিস ফেনোমেনা এক্সিবিটেড হয় না। সেই সময় কিন্তু আমাকে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এম ভার্সেস এইচ কার্ভ থেকে বার করতে হয় না। সেই সময় আমি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি টু সাম এক্সটেন্ট টু আ গুড অ্যাপ্রক্সিমেশন আমরা বার করতে পারি। ক্লিয়ার? ওকে, এবং সেটা দেখা যায় যে দ্যাট ওবেজ দ্য কুরি ওয়াইজ ল। The Curie-Weiss law, where chi m is proportional to 1 by t minus theta. Chi m is proportional to 1 by t minus theta. Magnetic susceptibility টা টেম্পারেচারের সাথে এই রকম ভাবে ভ্যারি করে। ক্লিয়ার? The Curie-Weiss law এরকম ভাবে ভ্যারি করে। তাহলে অ্যাবাভ 20 টেম্পারেচার ফেরোম্যাগনেটিক স্পেসিমেনটা প্যারাম্যাগনেটিক হয়ে যায়, তখন ও সমস্ত প্যারাম্যাগনেটিক প্রপার্টি মেনে চলে, ওবে করে, তখন ও অবভিয়াসলি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন আর সম্ভব হয় না। তখন ইট ওবেজ দ্য ওয়াইজ থিওরি ফর প্যারাম্যাগনেটিক সলিডস। আর সেই সময় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করা যায় অ্যাকর্ডিং টু দ্য ওয়াইজ থিওরি, and the susceptibility varies with the absolute temperature of the specimen capital T as chi m proportional to 1 by t minus theta, where theta is a constant called Curie temperature. ক্লিয়ার? ওকে, এই ওয়াইজ থিওরিটা আমি আরেকটা ভিডিওতে পড়িয়েছি। ক্লিয়ার?